আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার জানাবো বিস্তারিত। ভোলা ও চুয়াডাঙ্গায় কুয়াশা না থাকলেও হিমেল হাওয়ার তীব্র দাপট রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ও খায়রুজ্জামান সেতু। আমরা প্রথমেই চলে যাচ্ছি ভোলায়, সেখানে আছেন সহকর্মী ছোটন। ছোটন, আপনার কাছে জানতে চাইবো যে জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন? তো যেমনটি বলছিলেন আপনি, এই দক্ষিণের জনপদ দ্বীপ জেলা ভোলায় কিন্তু শীতের তীব্রতা বরাবরই বেশি হয়ে থাকে এবং আজকে আমরা আবহাওয়া অধিদপ্তরে কথা বলে জেনেছি যে আজকের তাপমাত্রা রয়েছে 12.2 ডিগ্রি সেলসিয়াস এবং এখন যেহেতু 11টা পার হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমরা সূর্যের দেখা কিন্তু মিলতে দেখিনি এবং গত দুদিন ধরে কিন্তু একই অবস্থায় কনকনে শীতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। যারা দিনমজুর রয়েছেন তারা দুর্ভোগে পড়েছেন। কনকনে শীতের কারণে মানুষের যে দুরবস্থা সেটি কিন্তু বিরাজ করছে এবং আমরা কথা বলেছি যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং যারা রয়েছেন খেটে খাওয়া মানুষ তাদের সাথে কথা বলেছি এবং উপকূলের যারা বিস্তীর্ণ এলাকার বিশেষ করে বাদে যে সমস্ত মানুষ বসবাস করছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা এই কনকনে শীতের তীব্রতার কথা কিন্তু নিয়ে তারা অনেকটা সংকটে পড়েছেন এবং তাদের গরম কাপড় কেনার সামর্থ্য কিন্তু তাদের নেই, এমনটি বলেছেন। তো জেলা প্রশাসক থেকে বলা হয়েছে যে ছিন্নমূল মানুষের জন্য যে শীত বস্ত্র বিতরণের কার্যক্রম তারা 2-1 দিনের মধ্যে শুরু করবেন এবং হয়তো তখন যারা ছিন্নমূল মানুষ কষ্ট পাচ্ছেন শীতে তারা হয়তো শীত নিবারণের ব্যবস্থাটি পাবেন। তো আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি। আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে এই যে মেঘলা আবহাওয়া এখন বিরাজমান রয়েছে এবং এই মেঘলা আবহাওয়া কেটে যাওয়ার পরে কিন্তু দেখা গেছে যে আরো শীতের তীব্রতা বাড়বে এবং একই সাথে এই যে মাসের 8 থেকে 9 তারিখের মধ্যে শৈত্যপ্রবাহ বিরাজ করার কথাও কিন্তু তারা বলছিল। তখন হয়তো শীতের যে তীব্রতা সেটি আরো বহুগুণে বেড়ে যাবে এবং আমরা দেখেছি সকালে যে ঘন কুয়াশা ছিল এই ঘন কুয়াশার কারণে কিন্তু নৌপথগুলোতে নৌযান এবং সড়ক পথগুলোতে যে যানবাহন রয়েছে সেগুলোকে হেডলাইট জ্বালিয়ে কিন্তু চলাচল করতে হয়েছে অনেকটা সতর্কতার সাথে। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে তীব্র শীতে মানুষের যে দুরবস্থা বিরাজ করছে, শীত কষ্টে ভুগছেন মানুষ, তা নিয়ে সর্বশেষ তথ্য। আমরা যুক্ত হচ্ছি চুয়াডাঙ্গায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী খায়রুজ্জামান সেতু। আপনার সেখানকার তাপমাত্রা আজকে কত ডিগ্রি রয়েছে এবং শীতে মানুষের জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ছোটন। আপনি যদি চুয়াডাঙ্গার কথা আপনাকে বলি সেটা হচ্ছে কিন্তু আজকে কিন্তু সকাল 9টা এবং 6টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। তো আর তারপরে কিন্তু তাপমাত্রা উঠানামার ভিতরে নাই বলা যেতে পারে। 9টার আগ পর্যন্ত কিন্তু চুয়াডাঙ্গাতে উত্তরের হিমেল হাওয়া ছিল না, 9টার পর থেকে কিন্তু উত্তরে হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা বেড়েছে। আমি যদি আমার পিছনে একটু দেখাই, চুয়াডাঙ্গাতে কিন্তু এমন কোনো মানুষ নাই যে এখনো পর্যন্ত গরম পোশাক গাড়ি থেকে খুলেছে। সেই সকাল থেকে যে ধরনের গরম পোশাক মানুষ পরে থাকে সেই ধরনের গরম পোশাক পরেই কিন্তু চুয়াডাঙ্গার মানুষ চলাচল করছে। মানে এক কথায় বলা যেতে পারে যে চুয়াডাঙ্গাতে যে মানুষজন রাস্তাঘাটে দেখা যাচ্ছে সেটা হচ্ছে হঠাৎ করে আজকে এই যে আকাশে মানে উপর আকাশে কুয়াশার কারণে কিন্তু সূর্যের দেখা মেলেনি। এই চলতি মৌসুমে কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের পরিস্থিতি চুয়াডাঙ্গাতে হয়নি। সেক্ষেত্রে চুয়াডাঙ্গার মানুষ অপ্রস্তুতি বলা যেতে পারে। সেই অপ্রস্তুতির কারণেই কিন্তু মানুষজন যে কাজকর্মগুলো আছে সেই কাজকর্ম তাগিদেই কিংবা পেটের তাগিদেই বের হয়েছে আর কি। তো আমি যদি আর একটু বলি যে নিম্ন আয়ের খেটে খাওয়া মানসিকতা, নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ কিন্তু আরও দুর্ভোগে আছে আর তারা কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। কারণ সকালবেলা কিন্তু হাড় কাঁপানোর শীতে তারা কিন্তু বাড়ি থেকে বের হচ্ছে এবং বেরে কেউ কাজ পাচ্ছে কেউ কাজ পাচ্ছে না, সব মিলিয়ে কিন্তু তারা কিন্তু বাজে অবস্থা আছে। কাজ যারা পাচ্ছে না কিন্তু তাদের এমনও দিন আছে যে তাদের হয়তো না খেয়েই দিন কাটাতে হচ্ছে। আমি যদি শীতার্থ মানুষের কথা বলি, সেই শীতার্থ মানুষের ক্ষেত্রে যেটা হয়েছে
হচ্ছে সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু এই পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে মাত্র 10,000 কম্বল বিতরণ করা হয়েছে, যেটা কিন্তু চুয়াডাঙ্গার হচ্ছে প্রেক্ষাপটে একেবারেই অপ্রতুল আর কি। তবে আসার খবর হচ্ছে এটাই, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমাকে যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে যে ইতিমধ্যেই তিনি সংশ্লিষ্ট দপ্তরে শীতার্তদের জন্য গরম কাপড়ের চাহিদা পাঠিয়েছে। তিনি আশাবাদী যে খুব শীঘ্রই হয়তো চুয়াডাঙ্গাবাসীর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গরম কাপড় আর কি পাঠাবে। এবং তিনি বলেছে তিনি পাওয়ার মাত্রই চুয়াডাঙ্গাতে 4টি উপজেলা আছে, 4টি উপজেলা পাঠিয়ে দিয়ে তৃণমূল যে পর্যায়ে আছে সেই যারা শীতার্ত মানুষ আর কি খুঁজে বের করে তাদেরকে কিন্তু গরম কাপড় আর কি উপহার দেওয়া হবে। কিন্তু এখানে যে যারা শীতার্ত মানুষ কিংবা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ তাদের কিন্তু বাস্তবতা যেটা হচ্ছে, তারা কিন্তু এই যে বেশ কয়েক বছর ধরেই কিন্তু তাদের একটা দাবি কিন্তু তারা গণমাধ্যমকে জানিয়ে আসছে, সেটা হচ্ছে যেহেতু চুয়াডাঙ্গাতে শীতের সময় শীত, গরমের সময় গরম, এই যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু অনেকে কাজ করতে পারে, যেটা কিছুক্ষণ আগে আমি বলছিলাম, অনেকে কাজ করতে পারে, অনেকে কাজ করতে পারে না। সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে তারা যারা কাজ করতে পারে না তাদের কিন্তু আমি কিছুক্ষণ আগে এটাও বলছিলাম যে তাদের কিন্তু পরিবারে দেখা যাচ্ছে দুমুঠো অন্ন কিংবা ভাতও কিন্তু জোটে না। সেক্ষেত্রে তারা যেটা চায় যে এই যে শীত কিংবা গরম মৌসুমে যারা মানে কাজ করতে পারে না, এক কথায় যারা হচ্ছে একেবারেই দিন মজুর পর্যায়ে আছে, তাদেরকে তারা হচ্ছে ভাতার দাবি জানিয়েছে, ভাতা হোক কিংবা তাদের সহযোগিতা হোক, এই ধরনের কিছু দাবি জানিয়ে আসছে বেশ কয়েক বছর ধরেই। তো এখনো পর্যন্ত কিন্তু তারা এই ধরনের কোনো কিছু পায়নি বলে আমাকে জানিয়েছে। আমি যদি জানিয়ে রাখি যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কথা, সেটা হচ্ছে যে আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞের সাথে কথা বলেছি। উনি আমাকে যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে যে ওনারা কিন্তু প্রতিদিনই শীতজনিত কারণে শিশু রোগীর সংখ্যা বেশি পাচ্ছে এবং বহির্বিভাগ কিংবা আন্তঃবিভাগে উভয় জায়গায় কিন্তু শিশু রোগী বেশি। এর ভিতরে কিন্তু রোটা ভাইরাস এবং হচ্ছে নিউমোনিয়া, ঠান্ডা এই ধরনের রোগী বেশি পাচ্ছে। তো সেক্ষেত্রে সব মিলে যে চুয়াডাঙ্গার যে পরিস্থিতি আমি বলা যেতে পারে যে খুব নাজেহাল অবস্থায় আছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে, সেখানে আছে তোহা। আপনাদের দুজনকে ধন্যবাদ। ভোলা ও চুয়াডাঙ্গার শীতের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। কুষ্টিয়ায় ফুটপাতের দোকানে জমজমাট উষ্ণ কাপড়ের বেচাকেনা, এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, ক্রেতাদের কেমন ভিড় দেখছেন? তোয়া, সারা দেশের মতো কুষ্টিয়াতেও জেকে বসেছে শীত। সকাল থেকে এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি, অর্থাৎ ঘন কুয়াশা, তার সাথে ঠান্ডা বাতাসে কিন্তু একেবারে জনজীবন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে যারা নিম্ন এবং মধ্য আয়ের খেটে খাওয়া মানুষ, তারা এই শীত নিবারণের জন্য কিন্তু কুষ্টিয়ায় যে গরম কাপড়ের দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু ভিড় জমাচ্ছে। আমি রয়েছি কুষ্টিয়ার NS রোডের যে ফুটপাতের যে দোকানগুলো রয়েছে সেখানে। একটু যদি আমি দেখাতে চাই যে এখানে এই যে শীত নিবারণের জন্য যারা নিম্ন এবং মধ্য আয়ের যারা মানুষ রয়েছে তারা কিন্তু এই দোকানগুলোতে এসেছে এবং তারা তাদের পছন্দ মতো যারা যে কাপড়গুলা গরম যে কাপড় রয়েছে সেগুলো কিন্তু কেনার চেষ্টা করছে। গত 3 দিন ধরে কুষ্টিয়ায় কিন্তু তীব্র শীতের আবহাওয়া বইছে, অর্থাৎ এই তীব্র শীতের কারণে কিন্তু যারা ভ্যান চালক, রিক্সা চালক থেকে শুরু করে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা কিন্তু চরম বিপাকের মধ্যে পড়েছে। অর্থাৎ যেমন ঠান্ডা পড়ছে তার সাথে কিন্তু ঘন কুয়াশা রয়েছে এবং কুয়াশার সাথে সাথে কিন্তু ঠান্ডা বাতাস রয়েছে। এই বাতাসের প্রভাবে কিন্তু যে শীতের যে তীব্রতা সেটি কিন্তু আরো বাড়ছে। তাই সাধারণ যারা মানুষ রয়েছে তারা কিন্তু তাদের এই যে শীত নিবারণের জন্য সাধারণত বড় বড় যে শপিং মলগুলায় যারা যেতে পারে না তারা কিন্তু এই যে ফুটপাতের যে গরম কাপড়ের যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু আসছেন এবং তাদের পছন্দ মতো জামা কাপড় কিনছেন। আমি একটু জানিয়ে রাখতে চাই যে কুষ্টিয়ায় আজকের যে তাপমাত্রা এখন পর্যন্ত যে শীতের তীব্রতা আবহাওয়া অফিস যেটি বলছে 11.4 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই তাপমাত্রা কিন্তু আবহাওয়া অফিসের তথ্য মতে আরো 3-4 দিন পর্যন্ত কিন্তু থাকবে। তারা বলছে যে যত দিন পর্যন্ত বৃষ্টি না হবে ততদিন পর্যন্ত কিন্তু এই যে তীব্র যে ঠান্ডা আবহাওয়া সেটা কিন্তু বিরাজ করবে। আর সবচেয়ে বেশি ঠান্ডার এই প্রকোপ হওয়ার পিছনে কারণ হচ্ছে রাত দিনের তাপমাত্রা কিন্তু কুষ্টিয়ায় একেবারে সমান, যার কারণে কিন্তু দিন এবং রাতের তাপমাত্রার কোনো পার্থক্য হচ্ছে না, শীতের তীব্রতাটা কিন্তু বেশি অনুভূতি হচ্ছে। এর ফলে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে যেমন রিক্সা চালক, ভ্যান চালক, যারা মাঠে কাজ করে তারা কিন্তু
চরম বিপাকের মধ্যে পড়েছে, কারণ তাদের আয় কমেছে, তারা এই ঠান্ডাতে কিন্তু বাইরে বেরোতে পারছে না এবং তারা তাদের যে যাত্রী সংখ্যা সেটি কিন্তু কমেছে, তাই তারা একটু কষ্টের মধ্যেই রয়েছে। তারা বলছে যে আসলে এভাবে এত তীব্র শীতের কারণে কিন্তু তাদের যাত্রী আসছে না, যাত্রী পাচ্ছেন না, তার কারণে কিন্তু তাদের আয় কমে গেছে। আর এদিকে যদি আমি কুষ্টিয়ার হাসপাতালগুলোর কথা বলি, গত কয়েকদিন যাবতে কিন্তু এই শীতের কারণে শীতজনিত যে রোগীর সংখ্যা সেগুলো কিন্তু বেড়েছে। অর্থাৎ কুষ্টিয়ার 250 শয্যা হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত রোগী রয়েছে প্রায় 500-রও অধিক, সবগুলোই ঠান্ডাজনিত রোগ এবং এর মধ্যে কিন্তু বেশি হচ্ছে শিশু রোগীর সংখ্যা। অর্থাৎ এখানে ডায়রিয়া বলেন এবং ঠান্ডাজনিত যে রোগী বলেন সে সংখ্যা কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে। এদিকে এই সময়টাই যে বোরো ধানের চারা লাগানোর সময়, অর্থাৎ মাঠে কিন্তু কৃষকেরা এখন বোরো ধান লাগাচ্ছে। এই তীব্র ঠান্ডার ফলে কিন্তু মাঠে এই চারা লাগাতেও তারা সংকটের মধ্যে পড়েছে। অর্থাৎ বলতে পারি যে শীতের যে আবহাওয়া চলছে, আবহাওয়ায় কিন্তু এক কথায় নিম্ন আয়ের মানুষ, মধ্য আয়ের মানুষ এবং খেটে খাওয়ার যারা মানুষ রয়েছে তারা কিন্তু চরম বিপাকের মধ্যে পড়েছে। অর্থাৎ শীতের তীব্রতা যত বাড়ছে ততই কিন্তু তাদের এই দুর্ভোগ কিন্তু বেড়ে যাচ্ছে। আর একটু বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে শহরের চেয়ে কিন্তু গ্রামের যে গ্রাম অঞ্চল রয়েছে সেই গ্রাম অঞ্চলে শীতের তীব্রতা কিন্তু আরো বেশি, তাই বিভিন্ন সময় মানুষ এই গরম কাপড় এবং আগুন জ্বালিয়ে কিন্তু এই শীতের নিবারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি সর্বশেষ এতটুকু বলতে পারি যে কুষ্টিয়া আবহাওয়া অফিসের তথ্য মতে কিন্তু এই যে শীতের যে তীব্রতা এটি কিন্তু আরো 3 থেকে 4 দিন কিন্তু চলবে কুষ্টিয়ায়। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। তো তিতাস, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়া থেকে শীতের কাপড়ের বেচাকেনা এবং শীতের তীব্রতা সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। বরিশাল ও চট্টগ্রামে বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ ও আজিজা হক পায়েল। প্রথমে যাচ্ছি বরিশালে, সেখানে আছেন সহকর্মী শাকিল। শাকিল, আপনার কাছে জানতে চাইব হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা অব্যাহত আছে কিনা জানাবেন। দেখুন তোয়া, আমি এই মুহূর্তে আছি বরিশালের সবচেয়ে বড় হাসপাতাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, এবং এই হাসপাতালে কিছুক্ষণ আগেই আমি শিশু ওয়ার্ডে গিয়েছিলাম। সেখানে দেখেছি যে এই ঠান্ডার মাঝেও কিন্তু শিশুদেরকে আসলে ফ্লোরে রেখে তারপরে চিকিৎসা দেয়া হচ্ছে, এবং সেখানে যে পর্যাপ্ত যে বেড সেই বেড নেই, এবং এই বেড সংকটের কারণেই কিন্তু আসলে শিশুদেরকে ফ্লোরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং যত ঠান্ডার যে তীব্রতা সেটি যত বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে কিন্তু হাসপাতালগুলোতে রোগী বাড়ছে। এবং শুধু শিশু ওয়ার্ডই নয়, আমরা গিয়েছিলাম বরিশাল সদর হাসপাতালে, সেখানে আমরা দেখেছি যে যারা বয়স্করা আছে তারাও কিন্তু ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কিন্তু আসলে এই হাসপাতাল আমাদের জানিয়েছে যে প্রতি নিতে এসে কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে, এবং এই ভোগান্তি আসলে এক প্রকারে হিমশিমি খাচ্ছে। তারা প্রতি মুহূর্তেই কিন্তু আমাদেরকে জানিয়ে যে সকল অভিযোগগুলো করছে সেগুলো হলো যে তারা ঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না, তাদের এখানে ওষুধ সংকট আছে, এবং যে ওষুধগুলোই আসলে ডাক্তাররা তাদের আনতে বলে বা লিখে দেয় সেই ওষুধগুলো কিন্তু বাইরে থেকে তাদের কিনে আনতে হচ্ছে। এতে কিন্তু অনেকটাই রোগীরা চিকিৎসকদের সাথে চিকিৎসকরা যেটা আমাদেরকে জানিয়েছে যে আসলে আবহাওয়ার পরিবর্তনের কারণে কিন্তু এবং হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় কিন্তু ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত হয়ে শিশু এবং বয়স্করা কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছে, এবং শিশুদের সাথে সাথে কিন্তু এবার বয়স্কদের যে আক্রান্ত সেইটার হারও কিন্তু বেশি। এবং এই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যেটা দেখলাম যে শিশু ওয়ার্ডে এখানে নির্দিষ্ট করে বেড আছে মাত্র 28টি, কিন্তু সেখানে কিন্তু আপনার 35 জনের উপর শিশু কিন্তু চিকিৎসা নিচ্ছে, এবং যে যেখানে পারছে কিন্তু তারা সেখানে আসলে নিচে ফ্লোরিং এ বেড দিয়ে কিন্তু তারা আসলে চিকিৎসা নিচ্ছে। এবং চিকিৎসকরা
চিকিৎসকরা যেটা আমাদেরকে জানিয়েছে যে এই মুহূর্তে আসলে সচেতনতার কোনো বিকল্প নেই। শিশু এবং বৃদ্ধ যারা আছে তাদেরকে সচেতন হতে হবে। এর পাশাপাশি শিশুদের যে অভিভাবক আছে সেই অভিভাবকদেরকেও কিন্তু সচেতন হতে হবে বলে কিন্তু তারা জানিয়েছে, এবং শিশুদের গোসলের ক্ষেত্রে কিন্তু গরম পানি এবং ঠান্ডা পানিগুলো কিন্তু মিলিয়ে, তারপরে এছাড়াও তাদের শিশুদের যাতে ঠান্ডা না লাগে সেই বিষয়ে কিন্তু অভিভাবকদের আরো সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে। আমরা যাব চট্টগ্রামে, সেখানে আছে সহকর্মী পায়েল। পায়েল, আসলে চট্টগ্রামের কি অবস্থা যদি একটু জানান। ধন্যবাদ শাকিল। যেমনটি বলছিলেন, সেখানকার মতো চট্টগ্রামেও কিন্তু শীতকালে শীতজনিত এই রোগগুলো বেশি বেড়েছে। আমি আছি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তো আমি এসে এখানে দেখতে পারলাম যে চট্টগ্রাম মেডিকেল কলেজ ইমার্জেন্সিতে ঠান্ডাজনিত রোগে প্রচুর মানুষ আসছে, রোগী নিয়ে আসছে, ভিড় জমেছে। তারপর ওয়ার্ডগুলোতে ঘুরে আমি দেখতে পারলাম শিশুদের একদম 0 বয়স থেকে শুরু করে 5 বছর পর্যন্ত যে শিশুগুলো রয়েছে তাদের হচ্ছে বেশিরভাগ নিউমোনিয়া, শ্বাসকষ্ট রোগে আক্রান্ত। তাদের হচ্ছে এই কয়েকদিন যে অবস্থা দেখতে পাচ্ছি আমরা, চট্টগ্রামের সূর্যের দেখা মিলছে না, এই অবস্থায় তাদের অনেক বেশি ঠান্ডাজনিত এই রোগগুলো দেখা যাচ্ছে। সেই সাথে সব বয়সের মানুষেরই এই রোগগুলো দেখা যাচ্ছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে, আমরা যেটা জানতে পেরেছি, শিশু এবং বয়োবৃদ্ধ। তো এখানে আমরা দেখলাম সর্দি, কাশি, জ্বর, সেই সাথে আপনার শ্বাসকষ্ট এবং হচ্ছে এজমা এবং চর্মরোগেরও আমরা রোগী দেখতে পেয়েছি। এই শীতকালে চর্মরোগও একটু বেড়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। আমরা একটু কথা বলবো রোগীদের সাথে, জানতে চাইবো তাদের কি কি সমস্যা নিয়ে তারা আজকে এসেছে, একটু আমরা জানতে চাই। একটু কথা বলবো একজনের সাথে আমরা। আপনি কি কারণে এসেছেন? সেই সাথে আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো। আপনি কাকে নিয়ে এসেছেন? আমার নানু ক্যান্সার। কি সমস্যা? আমার হার্টে একটু সমস্যা। হার্টে শীত আসার পরে বেড়েছে? না, এটা আগে থেকেই ছিল। এর মধ্যে এখন কি অ্যাটাক হয়েছে? তবে অ্যাটাক হয়েছে, এখন ডাক্তারকে আগে দেখাইছিলাম, রিলিজ নিয়েছিলাম, আমরা সুস্থ হয়েছিলাম, এখন আবার। আরেকটি বিষয় আমরা যেটা জানতে পেরেছি, এই শীতকালে কিন্তু অ্যাক্সিডেন্টের পরিমাণ একটু বেড়েছে, কারণ কুয়াশার কারণে যে গাড়িগুলো চলাচল করে আমরা দেখতে পাচ্ছি যে এখন রোড অ্যাক্সিডেন্ট খুব বেশি বেড়েছে। তো আমরা এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আমরা অ্যাক্সিডেন্টের রোগী অনেক বেশি দেখতে পেরেছি। সেই সাথে আমরা একটু খবর নিয়ে জানতে পেরেছি এখন শীতকালীন যে রোগগুলো বেড়েছে সেই রোগের ওষুধগুলোর দামও কিন্তু একটু বেড়েছে। আমরা রোগীদের সাথে কথা বলে এবং হচ্ছে একটু ফার্মেসিতে যোগাযোগ করে দেখেছি ওষুধের দামও একটু বেড়েছে। আমরা দেখছিলাম এতক্ষণ আমরা অনেক রোগী, আসলে শিশুদের যে অবস্থা এইগুলো অনেক ভয়ঙ্কর আকার ধারণ করছে, শ্বাসকষ্ট। আমরা চিকিৎসকের সাথে কথা বলে জানতে পেরেছি এই শীতকালে শিশু, ওনারা বলেছেন এই শীতকালে একটু বাচ্চাদেরকে বাইরে কম বের করার জন্য, এবং বলছিলেন যে শিশুদেরকে একটু যত্নে রাখার জন্য, এবং বের হলে অবশ্যই যেন তারা খুব শীতের কাপড় এবং একটু বাচ্চাদের প্রতি একটু সচেতন থাকে, এবং সেই সাথে ঘরের যে বয়োবৃদ্ধ মানুষগুলো আছে তাদেরকে যেন একটু সেবা যত্ন করে। এই ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ দোয়া। আপনাদের দুজনকে ধন্যবাদ। বরিশাল ও চট্টগ্রামে বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা, এবং এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আমনের ভরা মৌসুমেও নওগাঁর বাজারে বেড়েছে চালের দাম, কেজি প্রতি যা 5 টাকা পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, এই চালের দাম বৃদ্ধির কারণ কি এবং ক্রেতা বিক্রেতারা এ নিয়ে কি বলছেন জানাবেন। আপনি জানেন নওগাঁ জেলা চাল উৎপাদনে উদ্বৃত্ত একটি জেলা। দেশের শীর্ষস্থানীয় চাল উৎপাদনকারী 3টি জেলার মধ্যে নওগাঁ একটি, এবং নওগাঁর বাজারে চালের দাম বাড়লে সেটি সারা দেশেই বাড়ে, এবং নওগাঁর বাজারে চালের দাম কমলে সেটা সারা দেশে এর প্রভাব পড়ে। নওগাঁয় এই ভরা মৌসুমে চালের দাম
আকাশচম্বী বলতে গেলে। এবং আমি মোটামুটি যদি বলি যে গত 1 মাস থেকে চালের দাম মোটামুটি ঊর্ধ্বগতি বলা চলে, এবং এই মাসের ব্যবধানে নওগাঁয় সব রকমের চালের দাম বেড়েছে কেজিতে প্রায় 5 টাকা করে। আমি এই চালের দাম বৃদ্ধির জন্য কারণ হিসেবে বিভিন্ন ব্যবসায়ী এবং পাইকারি ব্যবসায়ী, চাল কল মালিক সমিতির সাথে কথা বলেছি। তারা আমাকে যেটা জানিয়েছে যে আসলে ধান সরবরাহ, যেটা চালের যে মূল কাঁচামাল বলা হয়, যে ধান সরবরাহটা বাজারে কমে গেছে এবং এই ধানের দামই মূলত বেড়ে গেছে এবং ধানের দাম বাড়ার কারণে মূলত এই চালের দামে প্রভাব পড়েছে। আমি নওগাঁর বিভিন্ন হাট বাজার ঘুরে দেখেছি, নওগাঁয় ধানের দাম মূলত বেড়ে গেছে। বিশেষ করে স্বর্ণা 5 আজকের বাজারে বিক্রি হচ্ছে 1450 টাকা করে, বিআর 51 বিক্রি হচ্ছে 1480 টাকা বাংলা মন, সেটা 38 কেজিতে। এছাড়া গুটি স্বর্ণ বিক্রি হচ্ছে 1380, জিরা পুরাতন যেটা সেটা 1750 থেকে 1800 টাকা, কাটারি বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকা বাংলা মনে। এছাড়া চালের কেজি যদি বলা হয়, স্বর্ণা 5 বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা, বিআর 51 বিক্রি হচ্ছে একই দাম 58 থেকে 60 টাকা। এছাড়া জিরা শাইল বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা, কাটারি ভোগ বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা কেজি দরে। আমি খুচরা ক্রেতাদের যদি কথা বলি, আমি এখানে খুচরা বাজার, আমি একজন ক্রেতার সাথে কথা বলবো। আসলে চালের দাম বিক্রির জন্য আপনাদের মধ্যে কি প্রভাব পড়েছে? আসলে দাম বৃদ্ধির বিষয়ে আপনার অভিমত? আসলে চালের দামের ব্যাপারে কি বলবো, এখানে তো বর্তমানে আমাদের নওগাঁ ডিস্ট্রিক্ট চালের জন্য আসলে বিখ্যাত বাংলাদেশের মধ্যে, কিন্তু ভরা মৌসুমে এবছর ধানও ভালো হয়েছে, কিন্তু এরপরে চালের দাম এত বেশি যে কোনো মানুষই কেনার জন্য খুবই হিমশিম খাচ্ছে। চালের দাম এখন ভরা মৌসুমে যদি 80 টাকা 85 টাকা কেজি হয়, তাহলে আমরা কি করে সাধারণ মানুষ বাঁচবে? মুষ্টিমে কয়েকজন লোক ছাড়া বাকি লোকেদের জন্য খুবই কষ্টকর। এই জন্য আমার ধারণা যে এখানে চালের দামটা হয়তো কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের মধ্যে অথবা যে কোনো কারণেই হোক চালের দাম বেশি, এটা সরকার যদি নিয়ন্ত্রণ করে প্রশাসনিক দ্বারা, তাহলে আমার বিশ্বাস যে এখানে চালের দাম কমে আসবে। কারণ এবছর চাল উৎপাদনই বেশি, ধানই উৎপাদন বেশি। এবছর খুবই সুন্দর ধান হয়েছে এবং আমারও জমি কিছু বর্গা দেওয়া আছে, সেখানেও আমি যা শুনছি সেখানেও অনেক ধান হয়েছে, কিন্তু তাহলে চালের দাম এত বেশি কেন? আমার ধারণা যে এটা নিয়ে আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই এটা চালের দাম কমা স্বাভাবিক। তো শুনছিলেন একজন ক্রেতার অভিযোগ যে তিনি সিন্ডিকেটকেই দোষাচ্ছিলেন। তো নওগাঁয় এবছর আমন ধান উৎপাদন লক্ষ্যমাত্রা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী 1,96,125 হেক্টর জমিতে, এবং ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 9,75,000 মেট্রিক টন, এবং এ পরিমাণ ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 6,55,000 মেট্রিক টন। নওগাঁ 3 মৌসুম মিলে চাল উৎপাদন হয়ে থাকে 17 লক্ষ মেট্রিক টন, এবং নওগাঁর অভ্যন্তরীণ বাজারে চালের চাহিদা প্রায় 5 লক্ষ মেট্রিক টন, সব মিলে প্রায় 12 লক্ষ মেট্রিক টন জেলার থেকে বিভিন্ন জেলা অন্যান্য দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা হয়ে থাকে। তো নওগাঁ থেকে চালের বাজার নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তোহা, আপনাকে ধন্যবাদ। আমনের ভরা মৌসুমে নওগাঁয় বেড়েছে চালের দাম, এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কামাল হোসেন। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বেড়েই চলেছে দুর্ঘটনা। চালকদের ওভার স্পিড ও যত্রতত্র গাড়ি পার্কিং এর কারণে এসব ঘটছে বলে জানা গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, দুর্ঘটনা এড়াতে প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে, কি আছে আপনার কাছে সর্বশেষ তথ্য জানাবেন? জি, আপনি আসলে যেমনটি বলছিলেন, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের 55 কিলোমিটার কিন্তু যে সড়কটি রয়েছে, সেই সড়কে কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই দুর্ঘটনা ঘটছে, এখানে কিন্তু প্রাণহানির ঘটনা ঘটছে। তো মুন্সিগঞ্জের প্রায় 31 কিলোমিটার এক্সপ্রেসওয়ে কিন্তু আমাদের যে পুলিশ জানিয়েছেন যে 31 কিলোমিটার যে সড়ক, সেই সড়কটিতে কিন্তু শুধুমাত্র হাইওয়ে পুলিশের 29 জন লোকবল নিয়ে কিন্তু আসলে এই মহাসড়কে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করা
সেভাবে যাচ্ছে না। তো মুন্সিগঞ্জে কিন্তু প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তো এই দুর্ঘটনা এড়াতে কিন্তু হাসরা হাইওয়ে পুলিশ, মুন্সিগঞ্জ জেলা পুলিশ ও র্যাবের সমন্বয়কে কিন্তু গতকাল রাতে কিন্তু ধলেশ্বরী টোল প্লাজা কিন্তু আপনার একটি অভিযান পরিচালনা করে সেখানে কিন্তু 4টি যাত্রীবাহী গাড়িকে, যাদের গাড়ির কাগজ ছিল না, সেই 4টি গাড়ি কিন্তু জব্দ করা হয়েছে এবং 50টিরও বেশি বেশিও কিন্তু আসলে এই আপনার মামলা দিয়েছেন তারা। তো এখানে কিন্তু আসলে শুধু পুলিশ তাদের কাজ করলে আসলে চলবে না। এখানে জানিয়েছেন যে সচেতনতা আসলে এখানে রোধের একটা মূল কারণ বলে আমাদের এখানে জানিয়েছেন। তো এখানে আসলে এই যারা যাত্রী আছে তারাও কিন্তু যত্রতত্রভাবেই কিন্তু এই সড়ক ওভারব্রিজ দিয়ে পারাপার না হয়ে কিন্তু তারা কিন্তু এই সড়ক দিয়ে আসলে পারাপার হচ্ছে এবং চালকরা কিন্তু নিয়ন্ত্রণহীনভাবে আসলে গাড়ি চালানোর কারণে আসলে এই দুর্ঘটনা হচ্ছে বলে আমরা জানিয়েছেন। তো আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে মুন্সিগঞ্জে যেই এক্সপ্রেসওয়ে গাড়িগুলি আছে সেখানে কিন্তু অদক্ষ চালক দ্বারাই কিন্তু আসলে এই গাড়িগুলি নিয়ন্ত্রণ করে বলে আমরা এখানে যাত্রীদের সাথে কথা বলে জানতে পেরেছি। তো এখানে আসলে আমি একজন এখানে যাত্রী আছেন, তো আমি তার সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন যে এই সড়কে এই দুর্ঘটনা বেশি হওয়ার কারণটা কিছু বলবেন, যদি আপনি একটু বলবেন। আমাদের এখানে দুর্ঘটনার বেশি কারণ হচ্ছে অদক্ষ ড্রাইভার দিয়ে গাড়ি চালানো হচ্ছে। এই আপনার এক্সপ্রেসওয়েতে কিভাবে আপনার গাড়ি চালাইতে হয় এটা অনেক ড্রাইভারই জানেই না। আর অনেক ড্রাইভার হচ্ছে মাদকাসক্ত এবং ত্রুটিপূর্ণ যানবাহন দিয়ে যাত্রী আনা নেওয়া করতেছে, এই জন্য এই দুর্ঘটনাটা বেশি। তারা এই রুটের এক্সপ্রেসওয়ের এত বড় একটা রুট রাস্তা, এখানে অনেক সাংকেতিক চিহ্ন আছে। এই চিহ্ন দেখে যে ড্রাইভাররা কি করতে হবে সেটাও তারা জানে না, এই জন্য একটা দুর্ঘটনা। আর যত্রতত্র তারা যাত্রী নামানোর কাজ করে, নামায় জায়গায় জায়গায় তারা যাত্রী নামানোর কাজ করে। এই জন্য হঠাৎ করে স্টেশন ছাড়া, যাত্রী ছাউনি ছাড়া একটা গাড়ি দাঁড় করালে পিছন থেকে দ্রুত গতির একটি গাড়ি এসে ধাক্কা দিয়ে দুর্ঘটনা ঘটে। এবং আমি আরেকটু বলবো, সেটা হচ্ছে যে এখানে কতগুলি পরিবহন চলে, এই পরিবহন কোথা থেকে চলে ওইগুলির একটা লিস্ট থাকা দরকার। এবং ওখানে মালিক, মোটর শ্রমিক যারা মালিক রয়েছে তাদের কাছে জানা দরকার যে তারা কি ধরনের ড্রাইভার দিয়ে গাড়ি চালাচ্ছে, তাদের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা। শুধু সড়কেই না, যারা এখানে আপনার গাড়ি চালাচ্ছে তাদের যে সড়ক পরিবহনের মালিকদের ডেকে এনে কতগুলো পরিবহন চলছে এবং এইগুলির কাগজপত্রে আপডেট আছে কিনা, ত্রুটিপূর্ণ যানবাহন আছে কিনা, এগুলি একটু যাচাই বাছাই করার জন্য হাইওয়ে পুলিশ এই ব্যবস্থা নিতে পারে। এবং হাইওয়ে পুলিশ খুব স্বল্প সংখ্যক পুলিশ, এইটা দিয়ে পুরো রুটটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর পুলিশের অনেকটাই গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটছে। তারা প্রতিনিয়ত যদি আপনার এটা আপনার ভ্রাম্যমান করতো, চেকিং করতো, তাহলে অদক্ষ যারা ড্রাইভার, যাদের লাইসেন্স নেই, তাদেরকে যদি একটু সাজার আওতায় আনতো তাহলে এই দুর্ঘটনাটা এত হইতো না, দুর্ঘটনার মাত্রা অনেকটা কমে যেত। জি, ধন্যবাদ আপনাকে। তো আপনি যেমনটি শুনছিলেন, আসলে এখানকার যাত্রীরা কিন্তু বলছেন যে এখানে যে চালকরা আছেন তারা কিন্তু অদক্ষ এবং তাদের লাইসেন্স নেই। আপনাকে একটি জিনিস জানিয়ে রাখি, দিনের বেলা গাড়ি চললেও কিন্তু রাতের বেলা কিন্তু এই এক্সপ্রেসওয়ে হয়ে দাঁড়ায় আরও খুব করুণ। যেমন এখানে কিন্তু আপনার নিয়ন্ত্রণহীনভাবেই গাড়ি চলার কথা, সেখানে আসলে পুলিশ এবং প্রশাসন কেউই কিন্তু আসলে এখানে কাজ করতে ঠিক মতো পারে না। তো মুন্সিগঞ্জে গত এক সপ্তাহে কিন্তু 3টি দুর্ঘটনা কিন্তু প্রায় 10 জনের প্রাণহানি হয়েছে বলে আমরা এখানে জানিয়েছি। তো এই ছিল আমার কাছে ঢাকা মাওয়া এক্সপ্রেসের সনবাড়ি থেকে সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দুর্ঘটনার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমিত সরকার। শীত উপেক্ষা করে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের উপচে পড়া ভিড়।
এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আমার ঠিক পেছনে এখন সাগরের নীল জলরাশির সাথে হাজার হাজার পর্যটক সমবেত হয়ে সমুদ্র স্নান করছেন এবং এর মধ্য দিয়েই আসলে বোঝা যায় বছরের একদম শুরুর সময় এটি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছে এবং যদিও সাপ্তাহিক ছুটি, আগামীকাল থেকে কর্মদিবস শুরু হচ্ছে। সব মিলিয়ে আসলে এখনো পর্যন্ত কক্সবাজারে পর্যটকের টইটুম্বুর একদম যেটি শুরু হয়েছিল বছরের গেল বছরের একদম শেষ মাস থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এই ভিড় শুরু হয়েছিল এবং এখানকার যারা পর্যটন ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন এই যে ভরা পর্যটন মৌসুম এটি এই জানুয়ারি মাস পর্যন্ত থাকতে পারেন এবং বিশেষ করে ছুটির দিনগুলোতে এই ভিড় আরও বাড়তে থাকে এবং যেহেতু এখন সেন্ট মার্টিনে পর্যটন যাতায়াতেও নিয়ন্ত্রণ রয়েছে, শুধুমাত্র 2000 পর্যটক আসা যাওয়া করতে পারেন। তার প্রেক্ষিতে আসলে সেই পর্যটকের চাপটি কক্সবাজার সমুদ্র সৈকত ঘিরে আসলে পড়েছে। সেই সাথে অন্যান্য যেই দ্বীপ উপজেলাগুলো রয়েছে সেই দ্বীপ উপজেলাগুলোতেও এই পর্যটকের ভিড় আমরা দেখতে পেয়েছি এবং আপনারা নিশ্চয়ই যেটি দেখছেন যে এখন সাগরের যে নীল জলরাশির সাথে একদম সমুদ্র স্নানে গা ভাসাচ্ছেন এখানকার হাজার হাজার পর্যটক এবং এই সুন্দর মুহূর্তটি কেউ কেউ ছবিতে ধারণ করছেন এবং ব্যবসায়ীরা যেটি বলছেন প্রায় প্রতিদিনেই লাখের কাছাকাছি পর্যটক এখন কক্সবাজারে অবস্থান করছেন এবং সেই সাথে প্রশাসনের পক্ষ থেকেও যে কড়া নিরাপত্তা ব্যবস্থার কথা, পর্যটক হয়রানি বন্ধ সহ নানান বিষয়ে তারা তদারকি করছেন এবং সেই সাথে লাইফগার্ড কর্মীরা তো রয়েছেন যেন সাগরে সমুদ্র স্নান করতে এসে কোনো ধরনের দুর্ঘটনায় যেন পর্যটকরা না পড়েন সেই দিকটাই তারা খেয়াল রাখছেন। তো কক্সবাজার থেকে আমার কাছে আসলে এই ছিল সর্বশেষ। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।